আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দোস্ত, কাজটা কি ঠিক হইল? মেয়েটাকে কষ্ট দিয়ে বিয়ে করলি, সংসারও কি তুই জোর করেই করবি? প্রয়োজন হলে তাই করব। আরে তুই চিন্তা করিস না তো, মেয়ে মানুষের মন এমনিতেই নরম হয়, একটু আদর সোহাগ করবি, দেখবি বলে গেছে। শালা লুচ্চা রে, মেয়েদের সাথে থাকতে থাকতে একেবারে মেয়েদের ব্যাপারে সব জেনে গেছিস। এই রাইহান আবির কিন্তু কথাটা খারাপও বলেনি কিন্তু। রাহিয়ান জানে ওর বন্ধুরা কি জিনিস, এক একটা বদের হাট্টি, তাই ওদের কথায় খুব একটা পাত্তা দেয় না রাহিয়ান। ওর মাথায় অন্য চিন্তা, দায়িত্ব তো নিয়ে নিয়েছে, টাকা পয়সাও সাথে আছে ভালোই, চাকরি জোগাড় করতে হবে। বাড়ির মানুষকে আপাতত একটু টেনশনেই রাখা যাক ভেবেই মুস্কি হাসে রাহিয়ান। যায় উপমার কাছে, এখন আর কান্না করছে না। ওর পাশে মেলি আর মার্জিও বসে আছে, কিছু একটা নিয়ে কথা বলছে। রাহিয়ান যেতেই ওরা চলে আসে। এখনো চুপ করে বসে থাকবি? যা হয়েছে হয়ে গেছে, সব ভুলে যাবি, শুধু দুইটা জিনিস ছাড়া। উপমা মুখ তুলে তাকায় এবার। কোন দুইটা জিনিস? এক হচ্ছে তুই বিবাহিত, আর দুই হচ্ছে আমি তোর হাজবেন্ড। এই দুইটা জিনিস ছাড়া সব ভুলে যাবি, দেখবি আর মন খারাপ হবে না। তোর তো খুশি হওয়ার কথা, এত সুন্দর একটা বর পেয়েছিস। তোর বাপ দিতে পারতো এত সুন্দর হ্যান্ডসাম ছেলের কাছে তোকে বিয়ে দিতে? ভেবে দেখ, পারতো না, তাই আর মন খারাপ করিস না। উপমা অবাক না হয়ে পারে না। এক তো এই লোকটা ওকে জোর করে মিথ্যা কথা বলে এনে বিয়ে করলো, এখন আবার নিজেরই তারিফ করে যাচ্ছে। উপমাকে বিয়ে করতে চেয়েছে নাকি? অসভ্য লোক। এইভাবে তাকিয়ে থাকবি না, মানুষ খারাপ বলবে। মানুষ কেন খারাপ বলবে? আপনি তো বললেন আপনি আমার বর, বরের দিকে তাকালে মানুষ খারাপ বলে? হ্যাঁ বলে ভাববে তুই আমাকে চোখ দিয়েই খেয়ে ফেলবি। কি একটা লজ্জার বিষয় বলতো। আমি তো তোরই এখন থেকে সারা জীবনই দেখতে পারবি, রাতের বেলায় আরো বেশি দেখতে পারবি। অসভ্য লোক, আমাকে বাড়িতে দিয়ে আসুন। চল দিয়ে আসি তোকে তোর বাপের কাছে। রাখলাম না, বিয়ের পরেও জামাই রেখে বাপের বাড়ি যাওয়া খুব খারাপ কাজ। রাহিয়ান উপমার হাত ধরে বাইরে নিয়ে আসে। বাইরে এসে উপমা দেখে 4টা বাইক, একটাতে রাহিয়ান আর মিলি, একটাতে আবির আর মার্জি, অন্যটায় রিপন একাই আছে, আর একটা ওইটা তো রাহিয়ানের। আমরা কোথায় যাচ্ছি? কেন, তোর বাপের বাড়ি। রাহিয়ান বাইক স্টার্ট করে। এদিকে কোথায় যাচ্ছেন? আমাদের বাসা তো ওইদিকে। এই দিক দিয়েও যাওয়া যায়, চুপ করে বসে থাক। না পারবো না। আপনারা সবাই কোথায় যাচ্ছেন একটু বলবেন? আমার কিন্তু খুব বিরক্ত লাগছে। হানিমুনে যাচ্ছি, এবার চুপ করে বসে থাক, তোকে নিয়ে খেয়ে ফেলবো না। উপমার মুখটা চুপসে যায়। হানিমুনে যাচ্ছে মানে কি? শিকদার বাড়ির সকলে বসে আছে একসাথে, কান্না করছেন সালেহা বেগম, সবার মুখে চিন্তার ছাপ। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, উপমা রাহিয়ান কেউই আসছে না। উপমার বাবা তো রেগে ফেটে যাচ্ছে। এতদিন পরে মেয়ের জন্য একটা মন মতো পাত্র পেয়েছে সে, এখন কি হবে? রহিমাও বারবার ভাইদের কল করছে মেহমানরা চলে আসবেন, তারা কেন আসছে না, কিন্তু রহিমাকে এখনো কেউ কিছু জানায়নি। আমি বলছি কি ভাই, পুলিশে খবর দিলে হয় না? হ্যাঁ ভাই চলেন, পুলিশে খবর দেই। এখনো তো এলো না রাইহান, না হয় ছেলে মানুষ আছে কোথাও, কিন্তু উপমা তো এত দেরি করার মেয়ে নয়। এতক্ষণ চুপ করে বসেছিলেন আমির শিকদার। তিনি কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে, তবে তার আন্দাজ যদি সত্যি না হয় তখন উপমাকে তো খোঁজা দরকার। আরেকটু দেখি, রহিমাকে কল করে বলে দে আমরা আজকে আসতে পারবো না। কিন্তু ভাই উপমাকে দেখতেও তো পাত্রপক্ষ আসবে, তখন ওরা যদি ভুল ভেবে বিয়েটা ভেঙে দিতে চায়। রাহিয়ান আর উপমা এখনো রাস্তায়। রাহিয়ান আর একটা কথাও বলেনি। এতক্ষণ উপমা প্রশ্ন করেছে অনেকবার, কিন্তু রাহিয়ান চুপ। একটা শপিং মলের সামনে এসে বাইক থামায় ওরা। আবার এখানে কি করতে এসেছেন? জামা কাপড় কি ব্যাগে নিয়ে ঘুরিস? ব্যাগে নিয়ে ঘুরবো কেন? বাসায় আমার জামা কাপড়। তাহলে একটা জামা পরে নিশ্চয়ই 10-15 দিন থাকা সম্ভব নয়। একটা জামা পরে থাকবো কেন? এই আপনি আর একটাও কথা ঘোরাবেন না। সত্যি করে বলেন কোথায় যাচ্ছি আমরা? বললাম না তখন, হানিমুনে। অসভ্য লোক, আপনি যান হানিমুনে, আমাকে বাসায় দিয়ে আসুন। বউ ছাড়া হানিমুন হয় নাকি জানতাম না তো। আর হলেও আমি করব না, বিয়ে যখন করেছে।
বিয়ে যখন করে ফেলেছি, বউ নিয়েই হানিমুন করব। রাহিয়ান নিজেই কিছু জামা পছন্দ করে কিনে নেয় উপমার জন্য। তারপর আবার যায় বাইকের কাছে। উপমার কিছুই করার নেই, সে রাহিয়ানের পিছে পিছে হাঁটছে। কোথায় যাচ্ছি বলবেন একটু? সন্ধ্যা হয়ে এলো। কোথায় চলে এসেছি আমরা? ঢাকার বাইরে। বলল উপমা। আর একবারও এই প্রশ্ন করলে তোকে রেখেই চলে যাব। খিদে পেয়েছে তোর? না, তবে অল্প একটু পেয়েছে। গলারাও ছোট করে বলে উপমা। আর 20 মিনিট, তারপর নাস্তা করে নিব। এইটুকু সময় থাকতে পারবি না? বাসায় যাব না। বাসায় গেলে তোর বাপ চাচা আমাকে বাসর করতে দেবে না, আর ওইটা তো আমি হতে দিতে পারি না। বল, বিয়ে করে বউ ছাড়া থাকবো, জাতি তো আমাকে মেনে নেবে না। উপমা আবারও হতাশ। এ লোকটা কখনোই কোনো কথার উত্তর সহজ করে দেয়নি। সেই দুপুর থেকে বাইকে সবাই আর সম্ভব না, তাই সকলে একটা হোটেলের সামনে এসে থামে। সে কখন থেকে উপমা শুধু হাঁসফাঁস করছে। রাহিয়ান বিষয়টা খেয়াল করে। মিলি, ডাকে রাহিয়ান। আসছি বলে এগিয়ে আসে মিলি। যা ওর সাথে। হাঁসফাঁস করছিস কেন? ওয়াশরুমে যাবি বললে কি হয় গাথি? লজ্জা পায় উপমা। লোকটার কথা মুখে কিছুই আটকায় না। বুঝতে যখন পেরেছিলি এইভাবে বলার কি আছে। ওরা যেতেই রাহিয়ান গিয়ে বসে ওদের বরাদ্দকৃত টেবিলটায়। দোস্ত, তুই কি সত্যি হানিমুন করতে যাচ্ছিস? না, মশা মারতে যাচ্ছি। তোরা আমার মাথাটা আরো খারাপ করে দিবি। দেখলি কি অবস্থায় বিয়েটা হলো? তোরা পড়ে আছিস হানিমুন নিয়ে। তাহলে বিয়ে করে এইভাবে বাড়িতে না গিয়ে অন্য কোথাও কেন যাচ্ছিস? বলে রায়হান। তোদের তো বললামই, বাড়ির মানুষগুলোর বোঝা উচিত ছিল। আমি সুন্দরভাবে চেয়েছিলাম, বিশেষ করে বাবার। তোদের যদি আর না যেতে দেয় বাড়িতে? রিপন বলে। না দিলে যাব না। আমার যাওয়ার কোনো ইচ্ছেও নেই। আমার যা পাওয়ার ছিল আমি পেয়ে গেছি, কিন্তু মায়ের জন্য খারাপ লাগছে। ছোট চাচির জন্য কেঁদে কেটে শেষ করবে আজকে। তাহলে জানিয়ে দে। বলে রিপন। না, 2-1 দিন যাক না, খুঁজুক, তারপর না হয় বলবো। সন্ধ্যা শেষে রাত্রি নেমে এসেছে। সে কখন একটু চা নাস্তা খেয়েছিল, এখন আবার খিদে পেয়ে গেছে উপমার, কিন্তু বলতেও পারছে না। বাসায় থাকলে তো উপমা একটু একটু করে বারবার খায়। রাহিয়ান বরাবরের মতোই চুপচাপ বাইক চালাচ্ছে। আরও 10-15 মিনিট পরে কুমিল্লা এসে পড়ে ওরা। উপমা শুধু চারিদিকে দেখছে, ভিন্ন সাইনবোর্ড দেখে বুঝতে পারছে এটা কুমিল্লা শহর। তখন প্রায় রাত 8টা। রাহিয়ান বুঝতে পারে উপমার খিদে পেয়েছে, তাই সবাইকে ডেকে কোনো খাবার হোটেলের সামনে থামতে বলে। সবাই এসে থামে কুমিল্লা মিয়ামি হোটেলের সামনে। উপমা দাঁড়িয়ে থাকে। রাহিয়ান নিয়ে যায় ভিতরে। কি খাবি সকলে? বল, অর্ডার করি। এত তাড়াতাড়ি রাতের খাবার খাবো? সারা রাত এখনো বাকি দোস্ত। বলল রিপন। এখন খা, পরে খিদে পেলে আবার খাবি, সমস্যা কোথায়? সকলে মিলে খেয়ে নেয়। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর আবার যায়। উপমা এখনো জানে না সে কোথায় যাচ্ছে। কান্না পাচ্ছে তার, কিন্তু রাহিয়ানের ভয়ে কাঁদতেও পারছে না, প্রশ্নও করতে পারছে না। কিছু উত্তর দেয় না এই বজ্জাত লোকটা। বাইকে বসে একটা সময় ঘুমিয়ে পড়ে উপমা। সে ক্লান্ত, সারাদিনই এই বাইকে বসে সে। রাহিয়ান বুঝতে পারে উপমা ঘুমিয়ে গেছে, কারণ ঘুমিয়েছে তো তার পিঠের উপরেই। একে তো সারাদিন বাইক চালাচ্ছে, আবার মাথার ভিতর এতগুলো চিন্তা ভর করে আছে, কিন্তু মনে শান্তি লাগছে। তার ভালোবাসার মানুষটাকে সে পেয়ে গেছে। যাই হয়ে যাক, ছাড়বে না সে উপমাকে, ভালোবাসবে সারা জীবন। অন্যদিকে শিকদার বাড়িতে কান্নাকাটি যেন বেড়েই চলেছে। সালেহা বেগম চিৎকার করে কাছে। তার ধারণা তার মেয়েকে কেউ তুলে নিয়ে গেছে, মেরে ফেলবে। কিন্তু সামিনা বেগম চুপ। সে জানে তার ছেলেকে 7 দিন পরে হলেও ফিরে আসবে সে, যদি বেঁচে থাকে। কিন্তু উপমার জন্য মনটা পুড়ছে। আমি শিকদারকে নিয়ে পুলিশের কাছে যেতে চেয়েছিল রহমান শিকদার, কিন্তু তাকে শান্ত হতে বলে সে। বাড়ির মেয়ের ব্যাপার, এইভাবে এই বিষয়টা মানুষ জেনে গেলে যে উপমারই বদনাম হবে। কিন্তু রহমান শিকদার মেয়ের চিন্তা থেকে বেশি রনির কাছে মেয়ে বিয়ে দেওয়া চিন্তা করছে। অনেক কষ্ট করে ম্যানেজ করেছে তাদের। রনি উপমাকে পছন্দ করে বলে সহজে মেনেও নিয়েছে সব। রাত শেষ হয়, ভোরের আলো ফুটে। উপমা তখনও ঘুমিয়ে রাহিয়ানকে পিছে থেকে জড়িয়ে ধরে পিঠে মাথা রেখে আরামে ঘুমাচ্ছে সে। রাহিয়ানের পুরো পিঠ আর ঘাড় ব্যথা করছে, কিন্তু কি করার, ম্যাডাম তো গভীর ঘুমিয়ে। আর কিছুক্ষণের মধ্যে নির্ধারিত গন্তব্যে পৌঁছে যাবে ওরা। সবার অবস্থা নাজেহাল। কিরে, তোদের কি খবর? চোখ মেরে বাকি 3 জনকে বলে রিপন। চুপ থাকবি তুই শালা, মজা নিচ্ছিস? যা বাবা, মজা নিলাম কোথায়? রিপনের গলা শুনে ঘুম ভেঙে যায় মিলি আর মার্জির। ওরাও এতক্ষণ ঘুমিয়েছিল। তোরা তো উঠলি,
কিন্তু রাইহানের পিচ্চি বউ তো ওঠার নামই নিচ্ছে না। জামাইয়ের কাঁধে পেয়ে বেচারি ভুলেই গেছে যে ও বাড়িতে নয়, রাস্তায়। রিপনের কথায় বাকির হয়ে হেসে দেয়, কিন্তু বেশিক্ষণ তা রাখতে পারেনি। রাগে চোখ তাকায় রাহিয়ান, তারপর আবার যেতে শুরু করে। চারিদিকের পরিবেশ থেকে সবার চোখে শান্তি ফিরে আসে, ক্লান্তি মুহূর্তেই গাহিব হয়ে যায়। এর জন্যই তো ওরা এত কষ্ট করে হলেও ঘুরতে আসে পাহাড়ের উঁচু নিচু আঁকাবাঁকা রাস্তা। হঠাৎই ঘুম ভেঙে যায় উপমার। ক্লান্ত থাকায় কি যে সুন্দর একটা ঘুম হয়েছে, তার চোখ খুলে তাকাতেই আবার চোখ বন্ধ করে নেয়। কোথায় আছে সে? আবার চোখ মেলে তাকায়, বিশ্বাস করতে পারছে না তার স্বপ্নের জায়গা সাজেক। টিভিতে কত দেখেছে আর আফসোস করেছে, কখনো যেতে পারবে কিনা ভেবে। উপমার এখনও বিশ্বাসই হচ্ছে না। রাহিয়ান বুঝতে পারে উপমার খুশি, এটাই তো চেয়েছিল সে, তাই তো এই প্ল্যান করেছে বন্ধুদের নিয়ে। পুরোটা রাস্তা উপমা প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে থাকে, তার মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। রাহিয়ানের উপর খুব বিরক্ত ছিল উপমা, এখন কেন যেন ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। সাজেক এসে ওরা সোজা চলে যায় ওদের রিসোর্টে। অনেক ক্লান্ত সকলে, সবারই ঘুম প্রয়োজন। পছন্দ করে খুব সুন্দর একটা রিসোর্টে উঠে ওরা। সাজেকের সুন্দর রিসোর্টগুলোর মধ্যে এইটা একটা। উপমা যাওয়ার সময় রিসোর্টের নামটা দেখে, খুব সুন্দর একটা নাম, মেঘপুঞ্জি রিসোর্ট। রিসোর্টের ভিতর এসে সবাই সবার রুম পছন্দ করে নেয়, কিন্তু সমস্যা হয় উপমা আর রাহিয়ান ওদের জন্য একটাই রুম ঠিক করেছে, কিন্তু উপমা কিছুতেই থাকবে না। রাহিয়ানও নাছরবান্দা, সেও বউ ছাড়া থাকবে না। এক প্রকার টেনেই উপমাকে রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয় রাহিয়ান, চেপে ধরে উপমাকে দরজার সাথে। এই মেয়ে, বেশি কথা আমার পছন্দ না, কতবার বলবো? বিয়ে করেছি আবার আলাদা রুমে ঘুমাবো, তাও আবার বন্ধুদের সামনে? কেন বিয়ে করলে এক রুমে থাকতে হবে নাকি? আমি মানি না এইসব। জোর করে বিয়ে করেছেন আপনি আমায়। চোখ বড় বড় করে বলে উপমা। জোর করে শুধু বিয়ে না, আমি আরো অনেক কিছুই করতে পারি, ওইটা তো সময় মতোই দেখবি। আর বিয়ে করলে অবশ্যই এক রুমে থাকতে হবে। তোর বাপকে দেখেছিস? বুড়ো হয়ে যাচ্ছে, এখনো বউ ছাড়া ঘুমায় না, আর আমি তো সদ্য শিশু। আস্তে আস্তে বলে রাহিয়ান। ছাড়েন আমাকে, দূরে সরে দাঁড়ান, একদম আমার কাছে আসবেন না, বজ্জাত লোক। আমার এত শখ নাই বুঝলি, আর না এনার্জি আছে। সারা রাত আমার পিঠের উপর শুয়ে ঘুমিয়ে এসেছিস, পুরো পিঠ ব্যথা করছে আমার। এখন তুই আমার পিঠ টিপে দিবি, আমি ঘুমোবো। আমি ফ্রেশ হয়ে আসছি বলে ওয়াশরুমে চলে যায় রাহিয়ান। উপমা পুরো রুমটা ঘুরে ঘুরে দেখতে থাকে। রুমের সাথে একটা ব্যালকনি আছে, দুটো চেয়ারও রাখা, কি সুন্দর লাগছে দেখে। উপমা ওই দিকটায় যায় আর রাহিয়ান বের হয়ে আসে একটা ট্রাউজার আর সাদা টি শার্ট পরে। দেখে উপমাকে। পরেও ঘুরতে পারবি, এখন ফ্রেশ হয়ে আয়। ওই ব্যাগটায় তোর জামা রাখা আছে, আমি ঘুমোবো, আমার পিঠ টিপে দিবি তাড়াতাড়ি। উপমা কিছুই বলে না, তার ফ্রেশ হওয়া দরকার। একটা জামা নিয়ে ফ্রেশ হতে চলে যায়, তাড়াতাড়ি বেরিয়ে আসে। খুব খিদে পেয়েছে তার। এসেই দেখে রাহিয়ান ঘুমিয়ে গেছে। রাহিয়ানের দিকে তাকায় উপমা, মানুষটা কি সুন্দর দেখতে, আগেও তো কতবার দেখেছে, কিন্তু আজকে অনুভূতিটা ভিন্ন লাগছে। রাহিয়ান তার বর বলেই কি এমন অনুভূতি? প্রায় বিকেলের দিকে ঘুম ভাঙে রাহিয়ানের। চোখ মেলে আশেপাশে তাকায়, রোদ আসছে, পরিবেশটা সুন্দর লাগছে দেখতে। উঠে বসে রাহিয়ান পাশে ফিরে তাকাতেই দেখে উপমা গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। তখন একবার গোসল করে এসেছিল উপমা, চুলগুলো এখনো ভেজা। রাহিয়ান আবার শুয়ে পড়ে, এক হাতের উপর মাথা রেখে তাকিয়ে থাকে উপমার দিকে। রাহিয়ান ভাবছে যাকে পাওয়ার এত স্বপ্ন ছিল, সেই মানুষটা আজকে ওরই পাশে ঘুমিয়ে আছে। এই দিনটারই তো অপেক্ষায় ছিল সে এতদিন। উপমার গায়ের উপর পাতলা কম্বলটা টেনে দিয়ে উঠে পড়ে রাহিয়ান। ব্যালকনিতে যায়, দুটো চেয়ার রাখা, একটাতে গিয়ে বসে সে। খিদে পেয়েছে খুব। তখনই দরজায় আওয়াজ হয়। রাহিয়ান উঠে গিয়ে দরজা খুলে দেয়, মার্জি এসেছে। ঘুম হয়েছে নতুন জামাই? তোরা ভালো হবি না তাই না? সবাই উঠে গেছে, খুব খিদে পেয়েছে, খেতে যাব, সবাইকে ডাক। তুমি আগে তোর বউকে উঠা, সবাই রেডি আছে। আসছি বলে দরজা বন্ধ করে রুমে আসে। উপমা তো গভীর ঘুমে, উঠাবে নাকি ঘুমাতে দিবে বুঝছে না রাহিয়ান। আবার ভাবে ওর হয়তো খিদে পেয়েছে, এইসব ভেবেই ডাকে উপমাকে। উপমা। উপমা ঘুমে। এই উপমা, ওঠ, খিদে পাইনি তোর? চোখ মেলে তাকায় উপমা। তখন খুব খিদে পেয়েছিল, রাহিয়ান ঘুমিয়ে যাওয়ায় আর ডাকেনি, শুয়ে পড়েছিল। কখন ঘুমিয়ে পড়েছে কে জানে। উঠছি, আপনি কখন উঠলেন? একটু আগে। উঠে রেডি হয়ে নে, খেতে যাব নিচে সবাই। রেডি হয়ে নে, তাড়াতাড়ি ওঠ। উঠছি
বলে উঠে বসে উপমা। আগেই সুন্দর একটা কুর্তি পরা ছিল। উপমা ফ্রেশ হয়ে এসে চুলটা ঠিক করে একটা ঘোমটা দিয়ে নেয়, মুখে একটা মাস্কও পরে নেয়। রাহিয়ানও রেডি হয়ে নেয়। এতক্ষণে উপমাকে দেখে। এই ড্রেসগুলোতে যে উপমাকে এত মানাবে তা ভাবেনি রাহিয়ান। বাইরে এসে দেখে সকলে রেডি। রাহিয়ানরা আসার পরেই হেঁটেই খাবার হোটেলের দিকে যায় ওরা। এই আমি কিন্তু বেম্বো চিকেন দিয়ে ভাত খাবো, শুনেছি এটা অনেক মজা হয়। তুই খেয়েছিস কোনোদিন? কিভাবে বুঝলি এটা মজা হয়? আবার কথার মধ্যে কথা বলি? খাইনি তো কি হয়েছে? বাংলাদেশে কত ফুড ব্লগার জানিস, রিভিউ দেখেই জেনেছি। তুই ওসব বুঝবি না। মাফ কর বইনা আমারে, তোর ওই আজাইরা ফুড রিভিউ দেখার কোনো ইচ্ছে আমার নেই। এই তোরা ঝগড়া বন্ধ করবি? কি খিদা লাগছে জানিস? তোকে ওই ঝগড়া কিন্তু আমার আর ভালো লাগতেছে না। এতক্ষণ বাকি চারজন ওদের ঝগড়া দেখছিল। উপমা বেশ অবাক হয়। এত বড় বড় ছেলে মেয়ে বাচ্চাদের মতো ঝগড়া করে যাচ্ছে। হাসি পাচ্ছে খুব উপমার, কিন্তু এখন হাসাটা খারাপ দেখাবে তাই চেপে রইল। রাহিয়ান উপমার হাত ধরে হাঁটছে। ভালোই লাগছে উপমার, এটাই তো চেয়েছিল সে। অথচ এই রাহিয়ানকে কখনো মনের কথা বলতে পারবে কিনা তাই ভাবত সে। আর আল্লাহ সেই মানুষটাকেই কত সহজে উপমার করে দিল। আবার উপমার ভয়ও হয়। আজকে 2 দিন ধরে বাড়ির মানুষদের থেকে দূরে। বাড়ির মানুষগুলো জানেও না উপমা কোথায় আছে। মায়ের কথাও ভীষণ মনে পড়ছে এখন। প্রায় 15 মিনিট হাঁটার পরে একটা খাবার হোটেল পায় ওরা। সবাই গিয়ে টেবিলে বসে। রাহিয়ান এখনো উপমার হাত ছাড়েনি, হাত ধরে বসেছে। তা দেখে আবির বলে, শালা, তোর বউ কি কেউ নিয়ে যাবে নাকি? নাকি আমাদের দেখাচ্ছিস তুই বিবাহিত? কেন জ্বলছে তোদের? বিয়েটা করে নিলেই পারিস। দোস্ত, আমি ভাবছি এইবার বিয়েটা করাই ফেলবো। আরে ভাল লাগে না? ছোট্ট ভাইয়া পর্যন্ত বিয়ে করাই ফেলছে, তুইও কইরা ফেললি। তোরা কি অর্ডার দিবি নাকি বকবকি করবি বলতো? রায়হান ওদের কথায় বিরাট বিরক্তি। ওর লেগেছে ক্ষুধা, পেটে মনে হচ্ছে ইঁদুর হাঁটাহাঁটি করছে। আর কথা বাড়ায় না কেউ, খাবার অর্ডার করে। সবার পছন্দ মতোই খাবার দেওয়া হয়। খেয়ে আবার বের হয় সকলে। এইবার রায়হানের মনটা ভালো, পেট শান্তি তো সব শান্তি। হেঁটে হেঁটে ওরা সাজেকের পরিবেশ দেখবে। আজকে তেমন দূরে কোথাও যাওয়ার চিন্তা ভাবনা নেই কারো। রাহিয়ান আর উপমা পিছে পিছে হাঁটছে। হাতটা ছাড়বেন, মানুষ দেখছে, বলে উপমা। হাতটা তো ছাড়ার জন্য ধরিনি। আর দেখুক মানুষ। শোন, এইসব মানুষ দেখছে বলে লাভ নেই। বিয়ে করেছি, দরকার হলে করে নিয়ে হাঁটবো। দরকার নেই এত দরদের। বিয়ে করেছেন বলে কি সব করবেন? যা খুশি তাই নাকি মগের মূল্য? রাহিয়ান এইবার উপমার কোমরে হাত রেখে আরেকটু কাছে টেনে নিয়ে চেপে ধরে নিজের সাথে। যা খুশি তাই তো এখন করতে পারলাম না। তুই অনেক ছোট, তাই ভেবেছি যা খুশি তাই একটু সময় নিয়েই করব। কিন্তু তুই চাইলে আমার কোনো সমস্যা নেই। এক ইশারা হি কাফি হ্যায়। হাত সরান। কি বলতে চান কি আপনি? খারাপ লোক, আপনাকে আমি ভালো ভেবেছিলাম। আমি তো ভালোই। এর থেকে ভালো মানুষ কিভাবে হয় বল? বিয়ে করেছি কোথায়? 2 দিন রুমের দরজায় খুলবো না, সেখানে তোকে সাজেক ঘোরাচ্ছি। আর তুই বললি কি আমি নাকি খারাপ? মানা যায় না এইগুলা, বল। আপনাকে আমি খেয়ে ফেলবো বলে দিলাম। রেগে গিয়ে বলে উপমা। খুব রাগ লাগছে তার। আচ্ছা, খেতে মন চাইলে বলবি, আমি আছি তো। ঠোঁট চেপে হেসে বলে রাহিয়ান। ছি উপমা, কি নেগেটিভ মাইন্ড তোর। ছি বলেই হাসতে থাকে রাহিয়ান। আপনি আর আমার সাথে একটা কথাও বলবেন না। বজ্জাত ইতর খাটাস লোক, আপনি একটা বুইড়া বেটা। বলে চলে আসে উপমা। এই বুইরা বেটা কি জিনিস এটা তুই বুঝবি একদিন উপমা, মনে রাখিস। আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে ওরা। উপমা আর রাহিয়ানের কাছেই ঘেঁষে নেই, মিলিদের সাথেই ঘুরেছে। সন্ধ্যার দিকে আবার ওরা রিসোর্টে ফিরে আসে। এর মধ্যে মিলিদের সাথে অনেক ভাব হয়ে গেছে উপমার। রুমে চলে আসে উপমা। এত ক্লান্ত লাগছে, মনে হচ্ছে পা দুটো অবশ হয়ে যাবে। তাই বারান্দায় গিয়ে বসে উপমা মনটা ভীষণ খারাপ লাগছে। মায়ের সাথে কথা বলতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু কিভাবে বলবে? তার ফোনটাই তো রাহিয়ানের কাছে। প্রায় আধ ঘন্টা পরে রাহিয়ান রুমে আসে। উপমা নেই কোথাও। রাহিয়ান ভাবে মিলিদের রুমে এখানেও নেই। তখনই মনে পড়ে ব্যালকনিতে তো দেখা হয়নি। সেইখানে গিয়ে দেখে উপমা বসে আছে। কাছে যেতে রাহিয়ান বুঝতে পারে উপমা কান্না করছে। বুক কেঁপে ওঠে রাহিয়ানের। ও কি কোনো কারণে উপমাকে কষ্ট দিয়ে ফেলেছে? রাহিয়ান গিয়ে বসে উপমার পাশে। রাহিয়ানকে দেখেই চোখ মুছে ফেলে উপমা। কি হয়েছে তোর? কান্না করছিস কেন?
আমি নিচেই ছিলাম, মাথা ব্যথা করছে তাই চা খেয়ে আসলাম। ভয় পেয়েছিস? রাহিয়ানকে পেয়ে যেন উপমার কান্না আরো বেড়ে যায়। রাহিয়ানকে জড়িয়ে ধরে উপমা। রাহিয়ান বেশ অবাক হয়, কিন্তু কিছু বলে কাঁদুক আগে, তারপর জিজ্ঞেস করবে, কি হয়েছে বলবি একটু? না বললে আমি কি করে বুঝবো বল? আমি কিছু করেছি? খিদে পেয়েছে? কোথাও ব্যথা পেয়েছিস? উপমা মাথা নাড়ায়, মানে এইসব এর কিছুই হয়নি। তাহলে কি বল না। মায়ের কথা মনে পড়ছে, আমি কিছুই বুঝতে পারছি না, ভীষণ ভয় করছে আমার। আজকে 2 দিন হয়ে গেল, আপনিও আমায় কিছুই বলেন না। হুট করে বিয়ে, এখানে আসা, বাড়ির মানুষরা তো কিছুই জানে না কি হবে। মা আমায় অনেক বকবে, বড় মাও আমায় ভুল বুঝবে বলে আরো কান্না করতে থাকে উপমা। পাগল তুই? আমি থাকতে কেউ তোকে কিছুই করতে পারবে না। বিশ্বাস নেই আমার উপর? আমি সব ঠিক করে দেব, আমাকে একটু সময় দে। আমি যদি এমনটা না করতাম, ছোট চাচু তো তোকে বিয়ে দিয়ে দিত। ওটা তো আমি মেনে নিতে পারতাম না, তাই তোকে জোর করেই আমার করে নিয়েছি। আর বাকি রইল বাড়ির সবাই, ওইসব নিয়ে একদম ভাববি না। আমি আছি তো। মায়ের কথা মনে পড়ছে? কথা বলে নিবি? তোর ফোনটা ওই দিন নিয়েছিলাম, সবাই বারবার ফোন করতো, আমি ঝামেলা চাইনি। আমিই ফোন করব বাড়িতে। আজকে রাতটা যাক, আর কাঁদবি না। বলে আরো জোরে জড়িয়ে ধরে উপমাকে। আমার হাড্ডি ভেঙে ফেলবেন, এত জোরে কেউ ধরে? ছাড়ুন বলে দূরে চলে যায় উপমা। তুই অনেক স্বার্থপর জানিস, নিজেই এসে জড়িয়ে ধরলি। আমি ধরতে গেলেই দোষ হয়ে গেল। ধরবেন কেন? ধরবো কেন এটা অনেক তাড়াতাড়ি বুঝে যাবি। আর যেদিন সত্যি ধরবো, ওই দিন আর তোর রক্ষা হবে না। চোখ মেরে বলে রাহিয়ান। মেরে ফেলবেন নাকি? হুমকি দিচ্ছেন? মেরে ফেলবো না, তবে মরার মতোই করে ফেলবো। রেডি? আবারও চোখ মেরে বলে রাহিয়ান। অসভ্য লোক, চলে যান এখান থেকে। রাতের বেলায় সাজেকের পরিবেশটা অন্যরকম হয়ে যায়। সে পরিবেশটাই উপভোগ করছে উপমা বসে বসে। রাহিয়ান রুমে চলে গেছে অনেকক্ষণ আগেই, কি করছে কে জানে। আর কিছুক্ষণ থেকে উপমাও চলে আসে, এসে দেখে রাহিয়ান বসে বসে ফোনের মধ্যে কি যেন করছে। কি করছেন? বিছানার আরেক পাশে বসে বলে উপমা। চাকরি খুঁজছি। উপমার দিকে না তাকিয়ে বলে রাহিয়ান। চাকরি কেন খুঁজছেন? নিজেদের বিজনেস থাকতে আপনি চাকরি খুঁজছেন? খুঁজছি। আপনি তো চাকরি করছেন, আর খোঁজার কি প্রয়োজন? না করছি না, ছেড়ে দিয়ে এসেছি। অন্য কোথাও করব, পেয়ে যাব ইনশাআল্লাহ। পেয়ে তো যাবেন জানি, কিন্তু ছাড়লেন কেন? বড় চাচু ছাড়তে দিল? তোর বড় চাচুর ছেলে আমি, আমাকে আটকেও রাখতে পারবে না। আর এখন বিয়ে করেছি না, নিজ যোগ্যতায় বউয়ের দায়িত্ব পালন না করতে পারলে শরমের একটা ব্যাপার আছে না? বিয়ে করেছেন বলে চাকরি করবেন? অন্য কোথাও কেন চাকরি করবেন? অবশ্যই আমি একা হলে তো এই যে বন্ধুদের সাথে ঘুরে ফিরেই দিন কাটিয়ে দিতাম, কিন্তু এখন তো মিসেস রাহিয়ান শিকদারও নিয়ে এসেছি। জীবনে বউয়ের শখ পূরণ করতে হবে না? বাহ, কিন্তু আমার তো তেমন কোনো শখই নেই। আচ্ছা, কি কি শখ তোর একটু বলতো আমায়। ফোন রেখে উপমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে বলে রাহিয়ান। চমকে যায় উপমা। এটা কি হলো? কি হলো? এখন কি শুতেও পারবো না আমি? সব বিষয়ে ছাড় দেয়া যাবে না তো? কি বিষয়ে ছাড় দিয়েছেন আপনি আমায়? সব সময় শুধু আমায় শাসন করেছেন, কোনো কিছু মন মতো করতে পারেনি, জোর করে বিয়েও করলেন, এখন বাড়িতেও যেতে দিবেন না, তাহলে ছাড়টা দিলেন কোথায়? আস্তে একটু দম নে, তারপর বল। আমি পালিয়ে যাচ্ছি না। আর খবরদার আর একবারও বলবি না আমি তোকে জোর করে বিয়ে করেছি। বল যে আমি তোকে সুন্দর একটা বর পেতে সাহায্য করেছি। আর তোকে শাসন তো আমি সারা জীবনই করব। এর জন্যই তো আমার করে নিয়েছি, যাতে আমার থেকে বেশি তোর ওপর কারো অধিকার না থাকে। বাহ, খুব ছাড় দিয়েছেন আপনি আমায়। উঠে বসুন, আমার পা ব্যথা করছে। বিয়ে করা বউ হয়েও এখনো যে তোকে আস্ত রেখেছি, এটাই কি অনেক বেশি ছাড় বলে মনে হয় না তোর? আর পা ব্যথা করলেও কিছু করার নেই, চুল টেনে দিবি, ঘুমাবো আমি। আর আমি বসে থাকবো? কথাটা বলেই উপমার হাত দুটো ওর চুলের মধ্যে দিয়ে চোখ বন্ধ করে ফেলে। মানুষ দেখলে বলবে সে এখন গভীর ঘুমে। উপমারও কিছু করার নাই, পড়েছে এক পাগলের পাল্লায়।
তবে খারাপ যে লাগছে তাও না। রাহিয়ানের চুলগুলো টেনে দিতে থাকে। শিকদার বাড়িতে আজকে 2 রাত ধরে কারো চোখে ঘুম নেই। শায়লা বেগম পাগল প্রায়, লামিয়াও কাছে, সামিনা বেগম বড়, তাই সে সকলের সামনে চুপ থাকলেও একা একা খুব কেঁদেছেন। রাহিয়ান উপমার জন্য সবারই মন খারাপ। অপেক্ষায় আছে শুধু একটা খবরের, ছেলে মেয়ে দুটো সুস্থভাবে যেন বাড়ি ফিরে, এটাই আশা এখন। রাহিয়ান ঘুমিয়ে গেছে সে কখন, কিন্তু এখন উপমার কোলের উপরে শুয়ে আছে। উপমার পা দুটো যেন ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, আর এইভাবে বসে থাকা সম্ভব নয়। তখনই দরজায় আওয়াজ হয়। উপমা রাহিয়ানকে বালিশে শুয়ে দেয় সাবধানে। তারপর উঠে গিয়ে দরজা খুলে দেখে মার্জি আর মিলি এসেছে। কি করছিলে উপমা? ভিজে তুমি? আরে না আপু, বিজি কেন হব, আসো না, ভেতরে আসো। না, ভিতরে যাব না। রায়ান কোথায়? উনি তো ঘুমে আপু, ডেকে দিব? আরে না, ঘুমিয়ে থাকো, কেউ জেগে নেই, মাত্র রাত 10টা। চলো আমরা গিয়ে বাইরে বসি। এখন আপু? আচ্ছা আসছি। রাহিয়ানের দিকে তাকায় উপমা। না, ও তো গভীর ঘুমে, এইখানে বসে থেকেও বোর হবে, তার থেকে ভালো ওদের সাথে আড্ডা দেওয়া। 3 জনে মিলে রিসোর্টের নিচে আসে। এখানে অনেক লাইট থাকায় কোনো সমস্যাই হয় না ওদের। সুন্দর একটা জায়গা দেখে বসে। মানুষ কম না আবার বেশিও না। রিসোর্টের নিচের দোকানগুলো এখনো খোলা। 3 কাপ চা অর্ডার দিয়ে বসে ওরা 3 জনে। আচ্ছা উপমা, তোমার যে এইভাবে বিয়ে হলো, তোমার কি মন খারাপ এই বিষয়টা নিয়ে? বলে মিলি। না আপু, মন খারাপ না, আসলে বিষয়টা এইভাবে আমি কখনো ভাবিনি। বাড়ির মানুষগুলো তো কিছুই জানে না, সবাই জানার পরে কিভাবে নেবে ওইটা ভেবেই একটু মন খারাপ লাগে। রাইহানকে পেয়ে খুশি তো তুমি? আমরা কিন্তু সেই কলেজ থেকে একসাথে পড়েছি। রাইহানের মতো ছেলে হয় না। কত মেয়ে ওকে পছন্দ করতো, তুমি গুণে শেষ করতে পারবে না। কিন্তু ও খুব ভালো, আমার বিশ্বাস ওর কাছে তুমি সব থেকে খুশি থাকবে। আর একদম চিন্তা করবে না, রাইহান আছে না, ও দেখবে সব ঠিক করে দিয়েছে, তুমি শুধু ওর পাশে থেকো। মুস্কি হাসি উপমা। মানুষটা যে খুব ভালো তা কি সে জানে? সেই ছোট থেকেই দেখছে সে। রাহিয়ানকে বিচক্ষণ একজন মানুষ, গম্ভীর, তবে সে সব কাজই তার পারফেক্ট। এর জন্যই তো বড় মা সবসময় বলতো রাহিয়ান তার গর্ব। উপমা তো সেই গম্ভীর রাহিয়ানের প্রেমেই পড়েছিল, কিন্তু এখন বুঝতে পারছে উপমা রাহিয়ান শুধু গম্ভীর নয়, ভিতরে ভিতরে একটা নির্লজ্জের লোক, মুখে কিছু আটকায় না। আরও টুকটাক কথা বলে 3 জনে। মিলি তো সবই বলে দিয়েছে উপমাকে। রাহিয়ান কেমন ছিল, কি কি করতো, ওর পিছে কত মেয়েরা ঘুরতো, সব বলে দিয়েছে। উপমা শুনেছে আর হেসেছে, মনে মনে দুষ্টু বুদ্ধিও করে নিয়েছে। প্রায় রাত 12টায় গিয়ে শেষ হয় ওদের আলাপ। উপমার ঘুমে চোখ বন্ধ হয়ে আসলো, কিছুই বলতে পারছিল না এতক্ষণ। মিলি ওদের বিদায় দিয়ে উপমা চলে আসে নিজের রুমে। রুমে ঢুকেই দরজা বন্ধ করে ঘুরে তাকাতেই দেখে রাহিয়ান দাঁড়িয়ে আছে। উপমা ভেবেছিল উঠবে না, এইবার কি করবে। রাহিয়ান এগিয়ে আসে উপমার দিকে। উপমা এগিয়ে যায়, রাহিয়ানকে দেখে বোঝা যাচ্ছে রেগে আছে। উপমা কিছু বলতে যাবে তার আগে রাহিয়ান উপমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বিছানায়। দূরত্ব রেখে নিজেও ঝুঁকে উপমার উপর। ভয় পেয়ে যায় উপমা। কোথায় গিয়েছিলি? কয়টা বাজে এখন? এখানে কিছু চিনিস তুই? আমি বলেছিলাম না আমি ঘুমাবো, আমার পাশে থাকবি? শুনিসনি কেন কথা? গাল চেপে ধরে উপমার। আমি একা যাইনি, মিলি আপুরা এসেছিল। উপমার চোখে পানি এসে গেছে। তো ওরা আসলেই যেতে হবে? নিষেধ করিনি আমি? বরের কথা অমান্য করা হচ্ছে এখনই? আমি যেতে চাইনি, আপুরা বলল না করতে পারিনি। কান্না করে দিল উপমা। উপমাকে কান্না করতে দেখে রাহিয়ানের রাগটা চলে যায় নিমেষে। উঠে দাঁড়ায় সে। উপমা উঠে বসে, গাল দুটো লাল হয়ে গেছে উপমার। রাহিয়ান আর সময় নেয় না, জড়িয়ে ধরে উপমাকে গালে চুমু খেতে থাকে। সরি, আমি বিশ্বাস কর এমন করতে চাইনি, রাগ লাগছিল খুব। ঘুম থেকে উঠে তোকে না দেখতে পেয়ে আমি মাত্র নিচে যাচ্ছিলাম। আর করবো না, সরি লক্ষ্মী, ব্যথা পেয়েছিস অনেক। দূরে যান, আপনি আমাকে মেরেছেন, আবার এখন এসছেন আহ্লাদ করতে। আমি মারবো, আমি আহ্লাদ করব, আমি আদর করব। শক্ত করে জড়িয়ে ধরে উপমাকে। ছাড়বেন আপনি আমায়? না, এভাবেই থাকবো। উপমা জানে এখন হাজার বলেও সে রাহিয়ানকে বোঝাতে পারবে না। হুটহাট রেগে যাবে, আবার আহ্লাদ করবে। এমন করলে কি যে হবে উপমার আল্লাহ মালুম। সময় হচ্ছে বয়ে যাওয়া নদীর মতো। রাত শেষ হয়ে ভোর হতে যেন সময় লাগে না। খুব ভোরে ঘুম ভাঙে উপমার। পুরো রুম অন্ধকার হয়ে আছে। রাতে ঘুমটা খুব ভালো হয়েছে তার। পাশে তাকাতেই দেখে রাহিয়ানকে ঘুমিয়ে আছে। দূরত্ব বজায় রেখেই ঘুমিয়েছে রাহিয়ান।
উঠে গিয়ে রুমের পর্দাগুলো টেনে দেয় উপমা। ভোরবেলায় সাজেক যেন আরো সুন্দর হয়ে উঠেছে। মানুষ কি আর এমনি সাজেককে মেঘের রাজ্য বলেছে? উপমা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর ফ্রেশ হয়ে উঁচু করে আসে। এবার রাইহানকে তুলবে। এই লোকটা শুক্রবার ছাড়া নামাজ পড়ে না। এই যে শুনছেন মিস্টার রাইহান শিকদার, আস্তে করে ডাকে উপমা। রাইহানের ঘুম পাতলা হওয়াতে একবার ডাকাতেই উঠে যায় সে। উপমার বাচ্চা, কয়টা বাজে? এত সকালে ডাকছিস কেন? উল্টো দিকে ঘুরে আবার শুয়ে পড়ে রাহিয়ান। কি শান্তিতে ঘুমোচ্ছে দেখো। এই যে জনাব, একদিনও তো নামাজ পড়েন না, উঠুন নামাজ পড়বেন। রাহিয়ানের চোখে অনেক ঘুম, তবুও তাকে উপমা এক প্রকার টেনে তুলে ফ্রেশ হতে পাঠায়। রাহিয়ান আসার পর একসাথেই দুজনে নামাজ পড়ে নেয়। গিন্নি হয়ে যাচ্ছিস? পেছন থেকে জড়িয়ে ধরে উপমাকে রাহিয়ান। আপনার বুঝি তাই মনে হচ্ছে? তাই তো মনে হচ্ছে, তবে তুই ভালো গিন্নি হতে পারবি, যা দোয়া করে দিয়েছি। উপমার ঘাড়ে নাক ডুবিয়ে বলে কথাটা রাহিয়ান। উপমার অন্যরকম অনুভূতি হচ্ছে। এই দূরে সরে দাঁড়ান, যখন তখন জড়িয়ে ধরবেন না বলে দিলাম। দূরে সরে গিয়ে বলে উপমা। শুধু জড়িয়েই ধরেছি, এখনো কত কিছু করা বাকি। দুষ্টু হেসে বলে রাহিয়ান। আপনি না বলেছিলেন আজকে বাসায় কল করবেন? এইটাই তো বলতে চাচ্ছিল উপমা এতক্ষণ। মায়ের জন্য মনটা কেমন করছে তার। আচ্ছা যা, ফোনটা নিয়ে আয় আমার। উপমা গিয়ে ফোনটা নিয়ে আসে। রাহিয়ান ফোন করে আমির শিকদারের কাছে। একবার রিং হতেই তিনি ধরেন কলটা।